নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। একদম ওয়ার্ল্ড কাপ মরশুম শুরু হতে চলেছে। আমরা কিন্তু প্রত্যেকটা স্কোয়াড নিয়ে আলোচনা করছি। আজকেও কিন্তু সেরকমই একটা স্কোয়াড নিয়ে আলোচনা করব। আজকে যেই স্কোয়াডটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্পেন। ইতিমধ্যেই স্পেনের স্কোয়াড বেরিয়েছে এবং সেখান থেকে কিন্তু আলোচনার থেকে বলা যেতে পারে সমালোচনা বেশি, কারণ রিয়াল মাদ্রিদের ফুটবলার নেওয়া হয়নি। এবং যদি একটু আমরা স্ট্যাটস দেখি, গত 92 বছর ওয়ার্ল্ড কাপের ইতিহাসে গত 92 বছরে এই প্রথমবার যেখানে রিয়াল মাদ্রিদের ফুটবল ক্লাব থেকে কোনো ফুটবলারকে নেওয়া হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। কেমন হয়েছে স্কোয়াড? কারণ আমরা সবাই জানি স্পেন কিন্তু এমন একটা দল যারা কিন্তু খুব একটা অভিজ্ঞ ফুটবলারকে ওপর বিশ্বাস করে না, তারা কিন্তু ইয়াং ব্লাডের ওপরেই বিশ্বাস করে এবং সেইভাবেই কিন্তু নিজেদের দল সাজায়। 2010-এর পর কিন্তু স্পেনের পারফরমেন্স কিন্তু সেই রকম নেই বিশ্বকাপে। তো এই বছর কিন্তু সুযোগ আছে, কারণ দুজন স্টার নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল, এই দুজন স্টারের ওপর ভরসা করেই কি স্পেন ফের একবার বিশ্বকাপ তুলতে পারবে? সেই কারণেই কিন্তু এই ভিডিও এবং এইখানে কিন্তু আমরা আলোচনা করব সেই নিয়ে। আমার সাথে রয়েছে আমার সহকর্মী সৌরভদা। কেমন হবে এই, তুমি একটা স্কোয়াড দেখলে যেখানে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার নেই স্পেনের, সেখানে কীরকম স্কোয়াডটা হয়েছে আগে তোমার মতে যদি একটু বলো। দেখো, প্রথমেই যেটা বলবো, যেটা দিয়ে তুমি শুরু করলে সায়ন, যে আলোচনার থেকে সমালোচনা বেশি হচ্ছে যে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে ছাড়াই স্পেন এবারে দল ঘোষণা করেছে। হ্যাঁ, ঠিকই, যদি আমরা দেখি সেটা স্প্যানিশ মিডিয়া হোক বা যে কোনো আমাদের ইন্ডিয়ান মিডিয়াতেও স্পেনের ফুটবল মানে স্পেনের স্কোয়াড অ্যানাউন্সমেন্টের পর যে নিউজগুলো বেরিয়েছে সেখানে কিন্তু সব জায়গাতেই এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আমি এই জায়গায় একটা ছোট্ট সংযোজন করতে চাইবো, বা আমি একটা কথাই বলতে চাইবো যে হয়তো 92 বছরের ইতিহাস দেখলে বলা যাচ্ছে যে মানে এই গত 92 বছরে এই ঘটনা প্রথমবার যে রিয়াল মাদ্রিদের ফুটবলার ছাড়া স্পেন ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করলো। কিন্তু যদি এবারের স্পেনের দলটা দেখো, কোথাও কিন্তু এটা মনে হচ্ছে না যে ফুটবল এই স্কোয়াডটা, চূড়ান্ত স্কোয়াডের মধ্যে কোথাও কোনো খামতি রয়েছে, বা রিয়াল মাদ্রিদের যারা রয়েছেন তাদের কাউকে এখানে রিপ্লেস করা যেত। এই প্রশ্নটা তুলতে গেলে কিন্তু যাদেরকে রিপ্লেস করতে হবে তারা বোধহয় পারফরমেন্সের দিক থেকে আরও বেশ খানিকটা এগিয়ে আছে। তো সেই জায়গা থেকেই হয়তো স্পেনের হেড কোচ তিনি সমস্তটা বিচার করে তিনি এই দলটা ঘোষণা করেছেন। এবং যে দলটা ঘোষণা করেছে, তুমি একটু আগেই বললে যে 2010 সালের পর যদি দেখা যায় স্পেন কিন্তু বিশ্বকাপে কোনো ভালো ফল করতে পারেনি। 2010-এর পর 2014-তে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তারপর 2018-তে যদি দেখি রাউন্ড অফ 16, 2022-এও কিন্তু তাই রাউন্ড অফ 16 থেকে স্পেন বিদায় নেয়। এবার 2026 এবং 2022 ওয়ার্ল্ড কাপে শুধু রাউন্ড অফ 16-এ বিদায় নেওয়া নয়, মানে গ্রুপ পর্বেও কিন্তু খুব ভালো ফল করতে পারেনি। যতদূর মনে পড়ছে কোস্টারিকাকে 7-0 গোলে হারিয়েছিল এবং কোস্টারিকাকে 7-0 গোলে হারিয়েছিল সেই গোল পার্থক্যের জেরে, কারণ জাপানের কাছে সম্ভবত 1-1 গোলে ড্র আর মরক্কোর কাছে হার, এইরকম একটা পারফরমেন্স নিয়ে তারা গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করেছিল। তো সেই জায়গা থেকে দেখতে গেলে গত 3টে ওয়ার্ল্ড কাপ স্পেনের কিন্তু একদম ভালো যায়নি। স্পেন অবশ্যই চাইবে ঘুরে দাঁড়াতে। যে চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা ইতিমধ্যেই আমরা কিন্তু সবাই দেখে ফেলেছি, তাই নতুন করে স্কোয়াড আর ঘোষণা করার কিছু নেই। গোলকিপারের পজিশনে 3 জন রয়েছে এবং যে 3 জন কিন্তু ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া আর উনাই সিমন রয়েছেন। এই 3 জনের মধ্যে আমার মনে হয় কোথাও উনাই সিমনই এগিয়ে থাকবেন, কারণ পারফরমেন্সের নিরিখে তো উনাই সিমনকে এগিয়ে রাখা যাবেই। শুধু তাই নয়, যে অভিজ্ঞতাটা ওয়ার্ল্ড কাপে দরকার হয় এবং বিশ্বকাপে আগেও বারবার আমরা বলেছি যে বিশ্বকাপে যে কোনো কোচ কিন্তু অভিজ্ঞতার ওপর জোর দেন, যার অভিজ্ঞতা বেশি থাকে তাকে দলে রাখতে চান। এবং উনাই সিমনের যে অভিজ্ঞতা রয়েছে, উনাই সিমনের যে পারফরমেন্স রয়েছে, সেই জায়গায় আমার মনে হয় গোলকিপার হিসেবে প্রথম পছন্দ কোচের উনাই সিমনই হবে। দ্বিতীয় পছন্দ যদি হয় আমার মতে ডেভিড রায়। আমি জানি না তোমার মত কি। না, অবশ্যই ডেভিড রায়ার ছাড়া আর কোনো আমি আপাতত অপশন দেখছি না, কারণ তুমি যদি চ্যাম্পিয়ন্স লিগের নিরিখে দেখো, ডেভিড রায়া কিন্তু মানে বলা যেতে পারে কঠিন ম্যাচগুলোতে কিন্তু একা দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছে। একদম এরকম অনেক ম্যাচ আছে যেখানে ডেভিড রায়ার পারফরমেন্সের ওপর ভরসা করে কিন্তু দল ম্যাচ বের করে নিয়েছে। এবং উনাই সিমন্সের যদি কথা বলি, উনাই সিমন্স তো আমরা যদি বিগত কয়েকটা ম্যাচ দেখি স্পেনের, সেখানে কিন্তু উনাই সিমন্সই স্টার্ট করছে। তো সেখান থেকে বলা যেতেই পারে উনাই সিমন্স ছাড়া আর কোনো অপশান নেই। তবে এখানে হ্যাঁ,
বার্সেলোনার যে গোলকিপার, তাকে সুযোগ দেওয়া যেতেই পারতো, ভালো পারফরমেন্স করেছে, কিন্তু যে নেই তাকে নিয়ে আলোচনা করার থেকে আমার মনে হয় যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করা ভালো। তবে এক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট ভালো লাইন আপ রয়েছে, গোলকিপিংয়ে যে তিনজন রয়েছে তিনজনই যথেষ্ট ভালো গোলকিপার, কারণ থার্ড গোলকিপার হিসেবে জোয়ান গার্সিয়া রয়েছে, তারও সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। একদম। যদিও থার্ড গোলকিপার হয়তো থাকতে হবে এই বিশ্বকাপে জোয়ান গার্সিয়াকে, কারণ এমন দুজন তাদের স্কোয়াডে রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত দে লা ফুয়েন্তে কাকে সুযোগ দেন প্রথম গোলকিপার হিসেবে, সেটা হয়তো প্রথম একটা দুটো ম্যাচেই বোঝা যাবে। ডিফেন্স লাইনটা যেটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স লাইন, এবং সেখানেও যেমন অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি কিন্তু একটা তারুণ্যের মিশেলও আমরা দেখতে পাচ্ছি। গ্রিমাল্ডো রয়েছে, এরিক গার্সিয়া রয়েছে, লাপোর্তে রয়েছে। এই ধরনের ফুটবলাররা কিন্তু যে কোনো ম্যাচে একক দক্ষতায় তারা কিন্তু একটা ম্যাচের রং বদলে দিতে পারে, এবং সেই জায়গাটা আমার মনে হয় স্পেনের হেড কোচ দে লা ফুয়েন্তে তিনি কাজে লাগাতে চাইবেন, কারণ গত কয়েকটা বিশ্বকাপে কিন্তু স্পেনের এই ডিফেন্সের জায়গাটা একটা বড় ঘাটতি থেকে গিয়েছিল। এই বিশ্বকাপে সেটা আমার মনে হয় একটু হলেও কমবে। যেভাবে ডিফেন্সটা সাজাবে আমার মনে হয় কুকুরেয়াকে তিনি কোনোভাবেই ডিফেন্সে সেখানে বাদ দেবেন না, কুকুরেয়ার মতো একজন ফর্মে থাকা অভিজ্ঞ ফুটবলারকে বাদ দেবেন না। গ্রিমাল্ডোস তিনি সুযোগ পেতে পারেন, কিন্তু এরিক গার্সিয়া পেতে পারেন, লাপোর্তে পেতে পারেন। এছাড়াও বাকি যারা রয়েছে তারাও কিন্তু কোনো অংশে কম নয়। এই ডিফেন্স লাইনটা নিয়ে যদি স্পেন বিশ্বকাপ খেলতে নামে, আমার মনে হয় আগের কয়েকটা বিশ্বকাপের তুলনায় একটু হলেও ডিফেন্সের ডেপথ বাড়বে। তোমার কি মনে হয়? দেখো, আমার কিন্তু একটু ভিন্ন মত আছে। সেটা হচ্ছে এই যে ডিফেন্স লাইন, সেখানে আমার কোথাও মনে হয়েছে যে এরিয়াল বল যখন কোনো একটা দল খেলবে না, সেখানে আমার মনে হয় কোথাও গিয়ে এরিয়াল বল খেলার ক্ষেত্রে এই ডিফেন্স লাইনে প্রবলেম হতে পারে। এছাড়াও কোনো ভালো স্পিডি রিকভারি পেস সম্পন্ন কোনো ফুটবলার কিন্তু নেই ডিফেন্স লাইনে। তো সেটা আমার কোথাও গিয়ে মনে হয় স্পেনের একটা বড় সমস্যা হতে পারে। এবং সেটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে স্পেন যে ধরনের ফুটবল খেলে, সেই ধরনের ফুটবল খেললেই কিন্তু তারা সারভাইভ করতে পারবে। অপোনেন্ট টিম যদি বল পজিশন বেশি রাখে, সেক্ষেত্রে কিন্তু এরিয়াল বলের একটা অ্যাটাকিং মডার্ন ডে ফুটবলে হয়, সেটাতে কিন্তু সমস্যায় পড়তে পারে। এবং যদি নিজেদের মধ্যে বল পজিশন বেশি ধরে রাখতে পারে, আমার মনে হয় স্পেনের ডিফেন্স তত সমস্যায় কমে পড়বে। ডিফেন্স নিয়ে কথা বললাম, গোলকিপিং লাইন নিয়ে কথা বললাম। স্প্যানিশ ফুটবলে যে জায়গাটার আধিক্য আমরা দেখি, যেটার জন্যই স্প্যানিশ ফুটবল গোটা বিশ্ব ফুটবলের তুলনায় আলাদা, এবং বিশ্ব ফুটবলে প্রভাব বিস্তার যে কারণে করেছে, যেটা আমরা সম্প্রতি ভারতীয় ফুটবলেও দেখতে পাচ্ছি। দুই প্রধানের স্প্যানিশ কোচের যে প্রভাব, একদিকে অস্কার ব্রুজো ছিলেন, অন্যদিকে সার্জিও লোবেরা ছিলেন, বা তার আগেও যদি আমরা দেখি সম্প্রতি বাংলার ফুটবলে স্প্যানিশ কোচের আধিক্য, যে মাঝমাঠ ওরিয়েন্টেড ফুটবল, মিডফিল্ড ওরিয়েন্টেড ফুটবল, সেখানে স্পেন কিন্তু সবসময়ই তাদের মাঝমাঠের দিকে জোর দেন। এবং এবারে যদি দেখি, এবারে বোধহয় দে লা ফুয়েন্তের কাছে সবচেয়ে বেশি অপশান যদি কোনো জায়গায় থেকে থাকে, সেটা মিডফিল্ডে একাধিক অপশান রয়েছে, এবং প্রথম একাদশ বাঁচতে হলে কোচকে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে। কারণ যদি মিডফিল্ডটা একটু দেখি, পেদ্রি, রদ্রি, বায়ানা, জুবিমেন্ডি, রুইজ, জাভি এবং মিকেল মেরিনো, এই যে লিস্টটা, এখান থেকে কোচ কাকে বসাবেন কাকে রাখবেন, এই যে এটা আমরা হয়তো খুব হাসির ছলে বলছি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচের আগে দে লা ফুয়েন্তেকে অঙ্ক কষে হয়তো মাঝমাঠ সাজাতে হতে পারে বিপক্ষ দল দেখে। তবে আমার এটা একান্ত আমার মতামত থেকে আমি বলছি, অবশ্যই তোমার ভিন্ন মত থাকলে তুমি বলতে পারো। পেদ্রিকে প্রথম একাদশ থেকে খুব সহজে তিনি বাদ দিতে পারবেন না, কারণ তার স্কিল, তার অভিজ্ঞতা, এবং তিনি যেভাবে অপোনেন্টের অ্যাটাককে আটকান, সেই সঙ্গে নিজের দলের অ্যাটাককে এগিয়ে নিয়ে যান, সেখানে পেদ্রির কিন্তু কোনো বিকল্প হয় না স্পেনের এই টিমটাতে। ফলে আমার মনে হয় পেদ্রি, মিকেল মেরিনো এবং জুবিমেন্ডি, এই কারণ মূলত আমরা কিন্তু দে লা ফুয়েন্তেকে 4-3-3 এই মডেলেই যেতে দেখেছি, এবং তিনি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেন মাঝমাঠে, যেখান থেকে দুটো উইংয়ে বল স্ট্রেচ হয়ে যায় খুব সহজেই, তারপর সেই বলগুলো একেবারে উইং ভিত্তিক বল সোজা এসে পড়ে বক্সের মধ্যে। তো এটা করতে হলে তিনজন মিডফিল্ড রাখতেই হবে, এবং সেখানে আমার মনে হয় পেদ্রি, মিকেল মেরিনো, জুবিমেন্ডি। তোমার কি ভিন্ন মত আছে? না, মত আছে। ভিন্ন মত বলতে পেদ্রিকে নিয়ে আলাদা করে কোনো মত নেই, পেদ্রি থাকছেনই, পেদ্রি বিরাজমান স্পেনের স্কোয়াডে। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে, অবশ্যই স্কোয়াডে দেখবে রদ্রি আছে, কিন্তু রদ্রির আগের মরশুমের ফর্ম আর এই মরশুমের ফর্ম কিন্তু এক নয়।
আগের মরশুমে তুমি যদি বিশেষ করে ইউরো দেখো, ইউরোতে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে একদম। সেই ফর্ম কিন্তু রদ্রির নেই। তো সেখানে রদ্রিকে ব্যবহার করলে রদ্রিকে হয়তো অভিজ্ঞতার জন্যই ব্যবহার করতে হবে। এবং এছাড়া তুমি যদি বলো জুবিমেন্ডি ফর্মে আছে, কিন্তু জুবিমেন্ডির ক্রিয়েটিভিটিটা তুলনামূলক কম। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, রদ্রিকে আমার মনে হয় না খুব সহজে বাদ দেবেন, বা রদ্রিকে যদি বাদও দেয় তার জায়গায় জুবিমেন্ডি থাকবে। এবং অবশ্যই ড্যানি অলমোকে দিয়ে স্টার্ট করাতে পারেন নাম্বার 10 পজিশনে, কারণ ড্যানি অলমো এবং পেদ্রি এই দুটো প্লেয়ার তো বার্সেলোনায় খেলে এবং তাদের মধ্যে একটা কমিউনিকেশন, আলাদা কমিউনিকেশন। একদম। এবং মাঝমাঠ বলতে গেলে আরেকজনের প্লেয়ারের নাম বলতে হবে বার্সেলোনা, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। বল তো সেই ল্যামিনকেই বাড়াবে, তো সেই কারণে মনে হয় ড্যানি অলমো, পেদ্রি এবং ল্যামিন, আমার মনে হয় এইটা কোথাও গিয়ে একটা ত্রিকোণ তৈরি হতে পারে। তো সেই কারণে আমার মনে হয় মাঝমাঠটা এরকম করতে চলে। একদমই, এখানে মানে ড্যানি ওলমোকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে ওই যে কথাটা শুরুতেই বলছিলাম যে দে লা ফুয়েন্তেকে মাথার চুল ছিঁড়তে হতে পারে যে প্রথম একাদশ বাছার জন্য, কারণ দুটো উইং নিয়ে তার ভাবার খুব বেশি অবকাশ নেই। অবশ্যই লামিন ইয়ামাল তো থাকবেনই, অন্যদিকে নিকো উইলিয়ামসই হয়তো শুরু করবেন। আর একদম যদি স্ট্রাইকিং পজিশন দেখি, সেখানে ওয়ার্ডজাবালেরই শুরু করার সম্ভাবনা সব থেকে বেশি। হাতে অপশন রয়েছে, ফেরান তোরেস রয়েছে। যদি তোমার কথাই ধরে নি, যদি মাঝমাঠে ড্যানি ওলমোকে শুরু করায়, তাহলে কিন্তু এক্স্যাক্টলি যে ট্রায়াঙ্গেলটা দে লা ফুয়েন্তে ব্যবহার করতে চান সেটা মনে হয় ব্যবহার করে ফেলতে পারবেন। এবং এই টিমটার আমার মনে হয় এবারে স্পেনের এই টিমটার সব থেকে বড় অ্যাডভান্টেজ তার রিজার্ভ বেঞ্চ। দেখো, যদি ড্যানি ওলমোকে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু মিকেল মেরিনো বা জুবিমেন্ডির মতো একজন ফুটবলারকে তিনি রিজার্ভ বেঞ্চে রাখতে পারবেন। রড্রি, আমি তোমার কথা ধরে নিয়েই যদি বলি, রড্রি তার সেরা ফর্মে নেই। রড্রি যদি বেঞ্চ থেকে শুরু করেন, 60-65 বা 70 মিনিটে আসেন ফ্রেশ লেগ হিসেবে, তিনি কিন্তু অবশ্যই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করবেন। ফেরান তোরেসের মতো একজন ফুটবলার রয়েছেন, যিনি রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করতে পারলে পরবর্তীকালে সুপার সাব হিসেবে অনেক ম্যাচ বের করেছে, কোনো ম্যাচ বের করে দিতে পারে। ফলে এই যে স্কোয়াডটা এবারে স্পেন অ্যানাউন্স করেছে, হয়তো প্রথম থেকে একটা মানে বিরাট সমালোচনা হচ্ছিল যে কেন এখানে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা নেই। আমার কিন্তু কোনো জায়গায় এই স্কোয়াডটার মধ্যে কোনো খামতি লাগছে না। মনে হচ্ছে যে এই শেষ যদি 2010-এর পর 2026 ওয়ার্ল্ড কাপ দেখি, মাঝের 3টে ওয়ার্ল্ড কাপ বাদ দিলে, আমার মনে হয় স্পেন কিন্তু তাদের সেরা বিশ্বকাপ একাদশ বাছাই করেছে। এবং স্পেন কিন্তু এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার, কারণ সাম্প্রতিক যখন স্পেন ইউরো জিতলো, তারপর যেভাবে স্প্যানিশ ফুটবল আবার বিশ্ব ফুটবলটাকে গ্রাস করছে, তাতে কিন্তু দে লা ফুয়েন্তের হাত ধরে যদি স্পেনের দ্বিতীয় ওয়ার্ল্ড কাপটা আসে, খুব অবাক হওয়ার কিছু থাকবে না। আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিকো উইলিয়ামসকে নিয়ে। নিকো উইলিয়ামস, যেটা আমি প্রথমেই বললাম যে ইউরোর দল আর এই দলটা কিন্তু খুব একই নয়, একদম কি অনেকটাই আলাদা। এবং সেখানে দুজন ফুটবলারের ফর্মটা নিয়েই সমস্যা, রদ্রি মাঝমাঠে এবং আরেকজন নিকো উইলিয়ামসের কিন্তু সেই নিকো উইলিয়ামস কিন্তু নেই যেটা আমরা ইউরোতে দেখেছি। নিকো উইলিয়ামসের ফর্ম অনেক ডাউন করেছে। তুমি ক্লাব লেভেলে যদি দেখো, ভীষণ রকম পার্থক্য যে নিকো উইলিয়ামস যেই একটা স্টার ফুটবলার তৈরি হচ্ছিল, সেই স্টার সুলভ কিন্তু তার ফর্ম বা তার স্ট্যাটস সেই কথাটা বলছে না। তো সেটা কোথাও গিয়ে আমার সমস্যা মনে হচ্ছে যে নিকো উইলিয়ামসের ফর্মটা একটা কোথাও প্রবলেম হতে পারে। তাহলে তোমার মনে হয় বিকল্প কে হতে পারে নিকো উইলিয়ামসের জায়গায়? ফেরান টরেসকেও কিন্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু ফেরান টরেসকে ব্যবহার করলে কিন্তু স্ট্রাইকিং পজিশন একটা অপশন কমে যাবে। হ্যাঁ, অবশ্যই, কারণ ফেরান টরেস তো এখন বার্সেলোনায় স্ট্রাইকার হিসেবে খেলছেন, কিন্তু তুমি যদি পজিশন ওয়াইজ দেখো, লেফট উইংয়েই কিন্তু ফেরান টরেসের একদম আসল পজিশন। একদম, তো সেখানে সেটা শুরু হতে পারে। এটা ঠিক যে তুমি যেটা বললে যে নিকো উইলিয়ামসের সাম্প্রতিক ফর্ম কিন্তু সেই আগের নিকো উইলিয়ামসকে মনে করাচ্ছে না। এবং ইনজুরি কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং মাঝে কিন্তু প্রচুর ম্যাচ মিসও করেছেন। তবে দেখা যাক দে লা ফুয়েন্তে কি নিকো উইলিয়ামসে ভরসা রাখবেন নাকি ফেরান তোরেসকে ব্যবহার করে সেক্ষেত্রে স্ট্রাইকিং ফোর্সে নতুন কাউকে দেখা যাবে, বা অন্য কোনো পরিকল্পনায় দে লা ফুয়েন্তে হাঁটেন কিনা। তবে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু বুঝতেই পারছি, এখনো পর্যন্ত যে দলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তাতে সবগুলোর তুলনায় স্পেনকে কিন্তু একটু এগিয়ে রাখাই যায়। এবং গত কয়েক বছর বিশ্বকাপের যে পারফরমেন্স, তার তুলনায় একটু হলেও এগিয়ে থাকবে স্পেন। আমাদের বিশ্বকাপ নিয়ে এই আলোচনা এই পর্যায়ে পরপর চলছে। আমরা চেষ্টা করব প্রতিটা শক্তিশালী দল নিয়ে এই পর্যায়ে
বিশ্বকাপে স্কোয়াড অ্যানালিসিস করার। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রে স্পোর্টসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই ভিডিওগুলো ছড়িয়ে দেবেন ফুটবল প্রেমীদের মধ্যে। এই ভিডিওটা এই পর্যন্তই। ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি। আমি সায়ন, রে স্পোর্টস।